নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট 8 দফায় হয়েছিল। মার্চের শেষে শুরু হয়ে এপ্রিলের একদম শেষে ভোট শেষ হয়েছিল এবং 2রা মে ফলাফল ঘোষণা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন কখন হবে? বিস্তর জল্পনা চলছে, জলঘোলা চলছে এবং একটা সাংবিধানিক সংকটের দিকেও কিন্তু রাজ্য এগিয়ে চলছে বলে অনেকে মনে করছেন। কেন সেটাই আপনাদের বলবো। তার আগে আপনাদের অনুরোধ করব আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। দেখুন, এক্স্যাক্টলি কত নথি যাচাই বাকি? 50 থেকে 60 লক্ষের আশেপাশে। নগর দেওয়ানি আদালতের ডিভিশন 1, ডিভিশন 2 বিচারকরা যারা 3 বছরের অভিজ্ঞতা আছে তারাও যুক্ত হবেন। জেলা জজেরা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, তারাও যুক্ত হয়েছেন। সংখ্যাটা এখনো পর্যন্ত 202। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ 24শে ফেব্রুয়ারি রায় দিয়ে বলেছে, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল যদি মনে করেন যে তার কাউন্টার পার্ট ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রধান বিচারপতিকে অনুরোধ করতে পারেন যে অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা কর্মরত অবস্থায় যারা রয়েছেন তাদেরকে পাঠাতে পারেন কিনা, প্রোভাইডেড তারা বাংলা জানতে হবে। প্রেসিডেন্সি ডিভিশনে অবিভক্ত বা মানে স্বাধীনতা পূর্বে ভারতবর্ষে তো বিহার, উড়িষ্যা তো পশ্চিমবঙ্গের আন্ডারেই ছিল, কিন্তু তার মানে তো এই নয় যে সেখানকার জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তারা বাংলা ভাষার সাথে খুব সড়গড়। এই প্রস্তাবটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়েছেন বটে, কিন্তু এটা কতটা বাস্তবসম্মত আমার মনে সন্দেহ আছে এবং তারও একটা সময় সাপেক্ষ ব্যাপার। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ঝাড়খণ্ড হাইকোর্ট, ওড়িশা হাইকোর্টের বিচারপতিদের অনুরোধ করলেন, তারা খুঁজে বার করলেন, তাদেরকে পাঠাতে হবে। আজকে বললেন কালকে তারা চলে আসবে তা নয়, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং পুরো প্রক্রিয়াটা জটিল থেকে জটিলতর হচ্ছে। একজন বিচারক যদি দিনে 250টা করে আবেদনের নিষ্পত্তি করে, যা পেন্ডিং কেস আছে শেষ হতে 80 দিন পেরিয়ে যাবে। আর একজন বিচারক প্রতিদিন 250টা নিষ্পত্তি করবে, এটা সম্ভব? কখনো ফিজিবল? টানা তারা কাজ করবেন? এটা কখনোই বাস্তবসম্মত নয়। তাহলে কি যাদের নথিপত্র যাচাই হবে না তারা কি ভোটার তালিকা থেকে বাদ পড়বে এবং তাদেরকে বাদ রেখেই কি কমিশন নির্বাচন ঘোষণা করে দেবেন? এবং অনেক রকম প্রশ্ন ঘুরে ফিরে আসছে। দেখুন, বিজেপি একটা অবস্থান নিয়েছে, নো এসআইআর নো ভোট। তাদের ভোটের জন্য কোনো তাড়াহুড়ো নেই। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে, নির্ভুল ভোটার তালিকা হবে, তারপর ভোট করতে হবে। তাদের বক্তব্য এতে যদি আরো 6 মাস সময় লাগে লাগুক, কিন্তু এই ম্যামথ এক্সারসাইজ যেন মাঝপথে ভণ্ডুল না হয়ে যায়। আমাদেরও বক্তব্য তাই। 94-95% কাজ হয়ে গিয়েছে। যে কাজটুকু বাকি আছে সেই কাজের জন্য যে সময় লাগার সে সময়টা লাগুক। একজন বিচারক 250টা করে নিষ্পত্তি করবেন পেন্ডিং কেসের, এটা আমার মতে একেবারেই বাস্তবসম্মত নয়। কেউ পারবেন না, শারীরিকভাবেও কারোর পক্ষে রোজ 250টা করে কেস ডিসপোজ করবেন, এটা কখনো হতে পারে না। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 5ই মের পরে তো এই সরকারটা থাকছে না। আর দেখুন, নির্ঘণ্ট ঘোষণার পর 35 দিনের মাথায় প্রথম ভোটটা হবে। তার মধ্যে নমিনেশন জমা দেওয়া, নমিনেশন প্রত্যাহার, প্রচারের জন্য 3 সপ্তাহের কাছাকাছি সময়। 14ই মার্চ প্রধানমন্ত্রী গৌহাটি শিলচর এক্সপ্রেসের উদ্বোধন করবেন। তার আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে না। তাহলে 14ই মার্চের পরে যে কোনো দিনে ঘোষণা হতে পারে, ধরুন 15ই মার্চ। তাহলে এই সময়ের মধ্যে এতগুলো পেন্ডিং কেস কি নিষ্পত্তি করা সম্ভব? অসম্ভব।
ভুলভ্রান্তি আরো বাড়বে। তাহলে এমন হতে পারে অন্যান্য রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো, পশ্চিমবঙ্গের হলো না। কারণ আমি এত লোককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিলাম, তারপরে কি করে আমি ভোট করব? তাহলে এসআইআর এর তো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। এসআইআর মানে হচ্ছে একটা নিখুঁত ভোটার তালিকা, যাতে ভারতীয় নাগরিক যাদের ভোটাধিকারের বয়স হয়েছে তারাই ভোট দিতে পারবেন। তো এটা করতে যদি সময় লাগে তো কমিশন নেবে। তাড়াহুড়ো করলে তো বিষয়টার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি হতে পারে? অনেক বিশেষজ্ঞ বলছেন, আমি অনেক আগে থেকে বলছি যে আমার মতে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট সময়ে কিছুতেই বিধানসভার ভোট সম্পাদন করা সম্ভব হবে না। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি, আপনাদের বললাম। পেন্ডিং কেসের নিষ্পত্তি করতে এক একজন বিচারক যদি দিনে 250টা আবেদনের নিষ্পত্তি করেন তাহলে 80 দিন লাগে। ধরুন 1000 জন বিচারক এলেন, 1000 জন বিচারক এলেন, এসব বলা সহজ, কোত্থেকে আসবেন তারা? তাদের প্রশিক্ষণ দিতে হবে, সবটাই সময় সাপেক্ষ। কোনো অবস্থাতেই 2 মাসের আগে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। তাহলে 2 মাস হয়ে গেলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করা সম্ভব নয়। 5ই মে এই সরকার তার মেয়াদ শেষ হচ্ছে। তাহলে মেয়াদ শেষ হলে কি শূন্যস্থান থাকে নাকি? শূন্যস্থান থাকে না, অটোমেটিক্যালি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। তারপরে এসআইআর প্রক্রিয়াটা হয়ে 6 মাস রাষ্ট্রপতির শাসনে বাংলা থাকুক, তারপর ভোট হোক। কারণ এই ম্যামথ এক্সারসাইজ মাঝপথে যদি বন্ধ হয়ে যায়, সেটা তার উদ্দেশ্য সফল হবে না। উদ্দেশ্য তো নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আমি জানি না কমিশন কি ভাবছে, তবে কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর অস্থিরতা দেখা দিতে পারে। সেই জন্যই ভোট ঘোষণার অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী আগেও এসছে, অতীতেও এসছে। শুভেন্দু একবার বলেছিলেন, ভারী বুটের আওয়াজে বাংলার মানুষ আশ্বস্ত হবেন। বাংলার মানুষ আশ্বস্ত তখনই হবে যখন কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা ঠিক জায়গায় হবে। এবার তাদের যে গাড়িতে তারা ঘোরাফেরা করবেন, জিপিএস ট্র্যাকার থাকবে, সিসি ক্যামেরা থাকবে, এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং তাদের টহলদারি ওই সিকিম ক্যাডারের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্র কিন্তু তদারকি করবেন। আমরা অতীতে কি দেখেছি? কেন্দ্রীয় বাহিনীকে আগের দিন শাসক দল ম্যানেজ করে নেয়, তারা বুথের বাইরে থাকে অতন্দ্র প্রহরীর মতো, আর বুথের ভিতর ঢুকে যা খুশি করা হয়। এই অভিযোগ বড়ই। তাই ভারী বুটের আওয়াজ, কেন্দ্রীয় বাহিনী, 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলো, তাতে কি এসে যায় যদি না তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, সঠিকভাবে ব্যবহার করলে কেন্দ্রীয় বাহিনীর উপযোগিতা বোঝা যাবে এবং নির্বাচন ভয়মুক্ত পরিবেশে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচন যবেই হোক, কমিশনকে একটা ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকবে, সবকিছু কমিশনের দায়িত্বে। যারা যারা পর্যবেক্ষক হিসেবে আসবেন তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। সুধীর কুমার রাকেশের মতো কেস যেন এবার না হয়। আমরা জানি কি হয়েছিল, কিভাবে তাকে ম্যানেজ করা হয়েছিল। সব পর্যবেক্ষক দোয়া তুলসী পাতা নন, তারাও কম্প্রোমাইজ করেন প্রলোভনের মুখে পড়ে। কমিশনের সব উদ্যোগ বানচাল হয়ে যাবে যদি না তারা পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন করতে পারে। এটা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অন্য রাজ্যে হয়ে যাবে, অন্য রাজ্য তো এগিয়ে গেছে আমাদের থেকে, যোজন এগিয়ে গেছে মানসিকতায়, সব দিক থেকে। আর পশ্চিমবঙ্গে স্থানীয় পর্যায়ে নির্বাচনে 50 জন সহনাগরিকের মৃত্যু হয় এবং ভোট ঘোষণা হলেই মাতৃশক্তি আতঙ্কিত হয়ে পড়েন যে তাদের কোল না খালি হয়। এই ট্র্যাডিশন আমরা দেখছি। আগে বিহারের নির্বাচনে রক্তের হোলি খেলা হবে বলে আমরা আশঙ্কিত হতাম, এখন বিহারে নির্বিঘ্নে ভোট হয়, কেউ একটা বুথে পুনর ভোটের দাবি পর্যন্ত করে না। এই দেখবেন তামিলনাড়ুতে নিশ্চিন্তে ভোট হবে, আসামে নিশ্চিন্তে ভোট হবে, কেরালায় নিশ্চিন্তে ভোট হবে, কোথাও কোনো গন্ডগোল হবে না। যত কাণ্ড পশ্চিমবঙ্গে, কারণ লুম্পেন প্রলেতারিয়েত কিন্তু রাস্তায় নামবে।
এবং শাসক মরিয়া যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে, এবং বিজেপিও এবার মরণ কামড় দেবে, তাদের কাছে এটা আর পার কি লড়াই। যেরকম উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে হয়েছে, যতদিন এগোবে তত কিন্তু পরিস্থিতির উন্নতি তো হবে না, অবনতি হওয়ার আশঙ্কা আছে। এবং তালিকা প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রক আন্দাজ করছে যে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, তাই জন্য আগে বাগে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটটা কবে হবে, এই উত্তর কারুর কাছে নেই, কোনো পণ্ডিত দিতে পারছেন না। কিন্তু তথ্য বলছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সূত্রে যাদের নথি পুনর্যাচাই হবে, সেই কাজ করতে 80 দিন সময় লাগবে, যদি প্রতিদিন 250টা করে নিষ্পত্তি করে। অতিরিক্ত জুডিশিয়ারির লোকজন আসলেও কোনো অবস্থাতেই কাজটা 1.5-2 মাসের কমে হবে না। তাহলে এদেরকে তালিকার বাইরে রেখে তো আর ভোট করা যায় না। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে, কি সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট না একের পর এক দিয়ে যাচ্ছে কেসটাকে জিয়ে রাখার জন্য। সাপ্লিমেন্টারি তালিকা শুনে আমার এটা মনে হলো যে সাপ্লিমেন্টারি চার্জশিটের মতো একটা সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই তীব্র হচ্ছে এই রাজ্যে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.